হাই, মাই নেম ইজ শুভদীপ কয়াল। আমার বাড়ি ডায়মন্ড হারবার। আই এম এ বায়োলজি টিচার। আমার ইউটিউব চ্যানেল লার্নিং, এই চ্যানেলে আইসিএসসি ক্লাস 8-এর একটা চ্যাপ্টার আজ আমি স্টার্ট করছি। চ্যাপ্টারটার নাম হলো এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড অ্যাডোলেসেন্স। এন্ডোক্রাইন সিস্টেম হলো আমাদের বডিতে যে সমস্ত অর্গ্যান আছে তাদের মধ্যে কানেকশন বিল্ডিং করতে হবে কার সাহায্যে? না, হরমোনের সাহায্যে। এন্ডোক্রাইন সিস্টেমের আন্ডারে হরমোন পড়ে এবং সেটা ডিফারেন্ট অর্গ্যানকে কানেক্ট করে। আমাদের বডিতে বিভিন্ন মেটাবলিজম আছে, গ্রোথ আছে, ওভারঅল যে ইন্টারনাল অর্গ্যানের যে ফাংশনিং সেটাকে কন্ট্রোল করে যে সিস্টেম উইথ দ্য হেল্প অফ হরমোন, তাকেই বলা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমে যাওয়ার আগে আমাদের গ্ল্যান্ড সম্পর্কে একটু বেসিক আইডিয়া দেখে নিতে হবে যে গ্ল্যান্ড কত রকমের হয়। গ্ল্যান্ড হচ্ছে টু টাইপস, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড, যদি এক্সোক্রাইন গ্ল্যান্ড হয় সেই গ্ল্যান্ডের একটা ডাক্ট থাকবে এবং সেই গ্ল্যান্ড যে সিক্রেশনটা করবে সেটা টার্গেট অর্গানে যাবে। তাহলে টার্গেট অর্গানে যদি কোনো একটা সিক্রেশনের দরকার হয় সেটা ডাক্টের সাহায্যে সেখানে পৌঁছচ্ছে। তাই এই গ্ল্যান্ডকে বলা হয় ডাক্ট গ্ল্যান্ড, মানে গ্ল্যান্ড উইথ ডাক্ট। গ্ল্যান্ড উইথ ডাক্ট মানে ডাক্ট গ্ল্যান্ড সিক্রেটস এনজাইম। নর্মালি এই যে গ্ল্যান্ডগুলো হয় তারা হচ্ছে এনজাইম সিক্রেশন করে। এক্সাম্পল হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। মানে যে গ্ল্যান্ডের একটা ডাক্ট থাকবে এবং সেটা টার্গেট অর্গানে ওই এনজাইমটাকে পৌঁছে দেবে, তখন তাকে বলা হবে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যে গ্ল্যান্ডের কোনো ডাক্ট নেই, এই গ্ল্যান্ডের সিক্রেশনটা ব্লাড ভেসেলসে যাবে, মানে ব্লাডে মিশে যাবে, তারপরে সেটা টার্গেট অর্গানে পৌঁছবে। ডাক্টলেস গ্ল্যান্ড সিক্রেটস হরমোনস, এক্সাম্পল পিটুইটারি গ্ল্যান্ড। যে গ্ল্যান্ডের কোনো ডাক্ট নেই তার সিক্রেশনটা ব্লাডের সাহায্যে সারা বডিতে স্প্রেড হয়ে যাবে, তখন সেই গ্ল্যান্ডকে বলা হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবারে একটা কোশ্চেন অনেক সময় স্টুডেন্টরা করে, স্যার এক্সোক্রাইন গ্ল্যান্ডে কেন ডাক্ট আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কেন ডাক্ট নেই? তার অ্যান্সার হলো, অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা খাবার খাবো, তাহলে আমি যখন খাবারটা খেয়ে ডাইজেস্ট করতে স্টার্ট করলাম তাহলে এক্স্যাক্ট ওই লোকেশনে এনজাইমটা লাগবে। সেই কারণে এই গ্ল্যান্ডগুলো ডাক থাকে, যে জায়গায় খাবারটা আছে সেখানেই এনজাইমটা সিক্রেশন হবে। আর যদি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয়, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের গ্রোথ, আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছি, তাহলে আমাদের প্রত্যেকটা অর্গ্যানের আমাদের ওভারঅল একটা গ্রোথ লাগবে। এরকম তো হলে হবে না যে একটা হাত ছোট একটা হাত বড়, ওইভাবে তো হবে না। মানে আমাদের পুরো বডিটার ওভারঅল গ্রোথ লাগবে। তাহলে আমাদের বডির প্রত্যেকটা সেলের সাথে কে কানেক্ট? ব্লাড। তার কারণ কি, ব্লাড অক্সিজেন আর নিউট্রিশন নিয়ে অর্গ্যান, টিস্যু, সেল এইসব জায়গায় পৌঁছে যায়। তো এর ফলে এই যে সিক্রেশনটা হরমোন সেটা কিন্তু ব্লাডের সাহায্যে মিশে যাচ্ছে এবং ওই ব্লাডের সাহায্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবার যে হরমোনের যে জায়গায় দরকার আছে সেই অর্গ্যানগুলো সেই হরমোনটাকে কালেক্ট করে নিচ্ছে, তারপরে তার ফাংশনিংটা কন্ট্রোল করছে। মানে এর যে কাজ, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশন হরমোন সেটা ওভারঅল পুরো বডির উপরে কাজ করছে, তাই সেটা ব্লাডের সাহায্যে স্প্রেড হয়। এর কোনো এক্স্যাক্ট কোনো ডাক্ট নেই। কেন ডাক্ট নেই? অ্যাজ ফর এক্সাম্পল এই গ্ল্যান্ডের ডাক্ট আছে, তাহলে একটা গ্ল্যান্ড আছে যে আমাদের গ্রোথ হরমোনটাকে সিক্রেট করে ডাক্টের সাহায্যে। দেখা গেল দুটো হাত লেফট অ্যান্ড রাইট, লেফট হ্যান্ডের সাথে যে ডাক্টটা কানেক্ট ছিল সেটা ঠিকঠাকভাবে কাজ করলো না, ইনফেকশনের জন্য নষ্ট হয়ে গেল। আর আরেক দিকে যে হাতটা আছে রাইট, সেখানে ডাক্টটা ঠিকঠাক কাজ করলো। এর ফলে কি হবে? লেফট হ্যান্ডটার কোনো গ্রোথ হলো না, রাইট হ্যান্ডটা লম্বা হয়ে গেল। এরকম তো সম্ভব নয়। তার কারণ কি, আমাদের ওভারঅল বডির গ্রোথ লাগবে, ওভারঅল বডির ফাংশনিং লাগবে। সেই কারণে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলে ওই হরমোনটাকে নিয়ে যেতে হবে। তাই এটা ব্লাড ছাড়া সম্ভব নয়। একমাত্র ব্লাড আছে, সেটা হচ্ছে সেল টু সেল অক্সিজেন আর কি আমাদের নিউট্রিশনটাকে সাপ্লাই করে। তাই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে কোনো ডাক থাকে না। এর বেস্ট এক্সাম্পল হলো পিটুইটারি গ্ল্যান্ড। মানে যত এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তারা হরমোন সিক্রেশন করে, পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট স্লাইডগুলো যখন যাব আমরা ডিটেলসে দেখব। এই স্লাইডে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা আরেকটু ডিটেলসে দেখব আর হরমোনের ডেফিনেশনটা দেখে নেব। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটাকে ডাকলেস গ্ল্যান্ড বলা হয়। দ্য সিক্রেশনস অফ দিস গ্ল্যান্ড ইজ হরমোনস। তার মানে যদি সেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয় সেখান থেকে হরমোন রিলিজ হয়। হরমোনস আর সিক্রেটেড ইন ভেরি স্মল কোয়ান্টিটিস, ইয়েট দে আর ভাইটাল অ্যান্ড ক্যারিড টু অল পার্টস অফ দ্য বডি। হরমোন আমাদের বডিতে খুব ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল, কিন্তু সেটা সিক্রেশন খুব কম হয়। তার কারণ কি,
যদি তার থেকে বেশি হয়ে যায় তখন ডিসঅর্ডার হবে, আর যেটুকু দরকার তার থেকে যদি আরো কমে যায়, ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখনও কিন্তু ডিসঅর্ডার হবে। তাই যতটুকু দরকার তার থেকে বেশিও দেওয়া যাবে না, তার থেকে কমও থাকলে অসুবিধা। তাই বলছে হরমোনস আর সিক্রেটেড ইন ভেরি স্মল কোয়ান্টিটিস ইয়েট দে আর ভাইটাল অ্যান্ড ক্যারিড টু অল পার্টস অফ দ্য বডি। যদি আমরা ডেফিনেশনটা দেখে নিই, হরমোন ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেটেড বাই অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড which is directly poured into the blood stream and acts on a target organ or cell। তাহলে হরমোন যখন কোনো একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে তখন সে ব্লাডের সাহায্যে সেই টার্গেট অর্গানে পৌঁছচ্ছে। এমন নয় যে সব হরমোন সব অর্গানের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ব্লাডের সাহায্যে মিশিয়ে দিলে সব জায়গায় সমস্ত অর্গানে এই ব্লাডটা যাবে, যার যার দরকার তারা সেই জায়গা থেকে কালেক্ট করে নেবে। এবারে আমাদের যে আইসিএসসি বোর্ডের সিলেবাস ক্লাস 8-এর টোটাল 4টে গ্ল্যান্ড সম্পর্কে আমরা দেখব, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস আর পিটুইটারি। এই স্লাইডে হরমোনের ডেফিনেশনটা দেখে নাও। এই স্লাইডে আমরা দেখব থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের ল্যারিংসের ঠিক নিচে। দ্য থাইরয়েড ইজ এ বাইলোবড বাটারফ্লাই শেপ স্ট্রাকচার সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য নেক জাস্ট বিলো দ্য ল্যারিংস। তাহলে এটা হলো ল্যারিংস, ল্যারিংসের নিচে বাইলোব স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। টু লোবস আর জয়েন্টেড বাই এ ন্যারো ইসমাস। তাহলে এই লোব আর এই লোবকে জয়েন করেছে এই পোরশনটা, এটাকে বলে ইসমাস। বলছে ইট সিক্রেটস টু হরমোনস থাইরক্সিন অ্যান্ড ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন আমাদের সিলেবাসে নেই, থাইরক্সিন আছে। থাইরক্সিন থাইরক্সিন রেগুলেটস দ্য বেসাল মেটাবলিজম, দ্যাট ইজ দ্য রেট অফ সেলুলার অক্সিডেশন রেজাল্টিং ইন হিট প্রোডাকশন অ্যাট রেস্ট। তাহলে আমরা যে খাবার খেলাম, ডাইজেশনের পরে যে গ্লুকোজ ফর্ম করলো, সেটা সেল টু সেল গেল, সেখানে গিয়ে সেলুলার রেসপিরেশন হবে, এবং সেই সেলুলার রেসপিরেশনটাকে কন্ট্রোল করে কি? থাইরক্সিন। তাই লেখা হয়েছে থাইরক্সিন রেগুলেটস দ্য বেসাল মেটাবলিজম, দ্যাট ইজ দ্য রেট অফ সেলুলার অক্সিডেশন রেজাল্টিং ইন হিট প্রোডাকশন অ্যাট রেস্ট। তাহলে আমরা যখন কোনো কাজ করছি না, বসে আছি, তখনও তো আমাদের বডি টেম্পারেচারটা মেনটেন হয়, তার মানে কি হিট প্রোডাকশন হয়। তাহলে এটাকে কন্ট্রোল করে কি? থাইরক্সিন। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য সিক্রেশন ইনক্রিজেস মেটাবলিজম অ্যান্ড এ ডিক্রিজ ইন সিক্রেশন লোয়ার্স ইট। মানে যদি থাইরক্সিন হরমোন বেশি থাকে তখন মেটাবলিজমের রেট হাই হবে, যদি কম থাকে মেটাবলিজমের রেট কমে যাবে। It also influences the general growth of the body, ossification of bones, bone cell গুলোকে ঠিকঠাক রাখে, বডি টেম্পারেচারটা কন্ট্রোল করে, আর মেন্টাল ডেভেলপমেন্ট। থাইরক্সিন হরমোন যদি খুব কমে যায়, ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু মেন্টাল প্রবলেম এসে যায়। এটাই হলো আমাদের থাইরক্সিন, যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। এটা তো সামনে থেকে আমরা গ্ল্যান্ডটাকে দেখছি, যদি ব্যাক সাইড থেকে দেখি, এখানে আরো দুটো গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের সিলেবাসে নেই। এটা হলো আমাদের ইসোফেগাস। তাহলে এই স্লাইডে তোমরা থাইরয়েড গ্ল্যান্ডটা দেখে নাও, থাইরক্সিনের কাজ কি এখানে দেয়া হলো। নেক্সট স্লাইডে আমরা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো দেখে নেব। এই স্লাইডে আমরা দেখে নেব থাইরক্সিনের ডেফিসিয়েন্সি এবং ওভার সিক্রেশনের ফলে কি হয়। ইনসাফিসিয়েন্ট সিক্রেশন অফ থাইরক্সিন, এখানে 1, 2, 3 তিনটে ডিজিজ আছে। এক সিম্পল গয়টার, ক্রেটিনিজম, মেক্সিডিমা। তার আগে একটা বলে নি, এর আগের স্লাইডে আমরা ডিসকাস করছিলাম থাইরক্সিন এর কাজটা কি। এর কাজ হচ্ছে আমাদের মেটাবলিজমটাকে কন্ট্রোল করা। আমরা যে খাবারটা খেলাম সেটা ডাইজেশন হওয়ার পর যদি গ্লুকোজ ফর্ম হয়, সেই গ্লুকোজ সেল টু সেল ট্রান্সফার হয়ে যায়, এবং সেই সেল টু সেল ট্রান্সফার হওয়ার পরে গ্লুকোজের কি হবে? রেসপিরেশন হবে, সেলুলার রেসপিরেশন। তখন এই গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাবো। এবারে যার বডিতে থাইরক্সিনের লেভেল হাই, এই গ্লুকোজের ব্রেকডাউনটা বেশি হবে, এর ফলে হিট প্রোডাকশন বেশি হবে। যার কম, তার ক্ষেত্রে হিট প্রোডাকশনটা কম হবে। এবার এর একটা লেভেল আছে, ধরো এত লেভেল, একটা লেভেল পর্যন্ত যদি হায়ার থাকে সেটা নর্মাল, একটা লেভেল পর্যন্ত যদি লোয়ার থাকে সেটাও নর্মাল, কিন্তু তার থেকেও যদি কমে যায় তখন ডেফিসিয়েন্সি। যে লেভেল পর্যন্ত নর্মাল ছিল মানে আপার লেভেলে, তার উপরে যদি উঠে যায় তখন সেটা হবে কি? হাইপার সিক্রেশন। তার মানে এটা তো আমাদের মেটাবলিজমটাকে কন্ট্রোল করে, যেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। যার বডিতে থাইরক্সিন হরমোনটা বেশি থাকে তার ক্ষেত্রে কি হয়? বেশি এনার্জি প্রোডাকশন হয়, মানে গ্লুকোজ ব্রেকডাউন করে এনার্জি দেয়। যার ক্ষেত্রে কম, বিএমআর যার কম, বেসাল মেটাবলিক রেট, তার ক্ষেত্রে অত বেশি এনার্জিতে কনভার্ট হয় না।
এর ফলে যারা একটু রোগা হয় তার ক্ষেত্রে যদি চেক করা হয়, ব্লাড টেস্ট করা হয়, থাইরক্সিনের লেভেল একটু হলেও বেশি থাকে। আর যারা একটু মোটা সোটা হেলদি হয় তার ক্ষেত্রে থাইরক্সিনের পরিমাণ একটু কম থাকে, সেটাও নর্মাল, মানে ডেফিসিয়েন্সি না, বাট কম থাকে। তার উপরে বেস করে এই ডিজিজগুলো দেওয়া হয়েছে। সিম্পল গয়টার, অ্যাকচুয়ালি আমাদের যে থাইরক্সিন হরমোন আছে সেটা যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড প্রডিউস করলো, সেখান থেকে ব্লাডে মিশতে গেলে আয়োডিন লাগবে। যদি কোনো কারণে একটা মানুষের বডিতে আয়োডিনের ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়, তাহলে কি হবে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন তো তৈরি করবে, কিন্তু সেটা ব্লাডে রিলিজ হতে পারবে না। এর ফলে কন্টিনিউয়াসলি বডি সিগন্যাল দেবে ব্রেনকে আরো বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন তৈরি করার জন্য, কিন্তু সেইটা তৈরি হচ্ছে বাট ব্লাডে আসছে না। আবার সিগন্যাল যাবে, আবার থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন তৈরি করবে, কিন্তু সেটা ব্লাডে আসতে পারছে না। তার কারণ কি, আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে। এই যে আয়োডিনের ডেফিসিয়েন্সি, এর ফলে ওই গ্ল্যান্ডের ভিতরে থাইরক্সিন হরমোন কন্টিনিউয়াসলি স্টোর হতে থাকছে। এর ফলে গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে, গলার কাছে অনেকটা ফুলে যায়, সেটাকেই বলা হয় আমাদের সিম্পল গয়টার। এটা মেনলি পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায়, তার কারণ সেখানে যে সয়েল, সেখানে আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে। এর ফলে ওখানে যে ভেজিটেবল হয় বা যে ফুড হয় সেখানে আয়োডিনের ঘাটতি থাকে। ওই জন্য আমরা যে সল্ট খাই সেখানে লেখা থাকে আয়োডাইজ সল্ট, মানে কি ওতে আয়োডিন আছে। আয়োডিনটা এতটাই ইম্পর্টেন্ট থাইরক্সিন হরমোনের জন্য। সিম্পল গয়টার, ইট ইজ অ্যান ailment caused due to the enlargement of the thyroid gland. It appears as a swelling in the neck. It occurs due to the insufficient iodine in our daily food. তাহলে কি হলো, যদি থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন প্রডিউস করে, সেটাকে ব্লাডে রিলিজ করাতে গেলে আয়োডিনকে লাগবে। যদি আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু ওই হরমোনটা তৈরি হবে গ্ল্যান্ডের ভিতরে, কিন্তু রিলিজ হতে পারবে না। কিন্তু বডি কন্টিনিউয়াসলি আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে সিগন্যাল দিচ্ছে যে আরো বেশি করে থাইরক্সিন তৈরি করো, আমাদের বডিতে দরকার। থাইরয়েড গ্ল্যান্ড ফের তৈরি করবে থাইরক্সিন, কিন্তু সেটা রিলিজ করতে পারবে না। এর ফলে ধীরে ধীরে গ্ল্যান্ডটা ফুলে যায়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের সিম্পল গয়টার। এবারে আছে ক্রেটিনিজম। ক্রেটিনিজম নর্মালি ইনফ্যান্টের ক্ষেত্রে হয়। কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডে যদি ডিস্টার্ব থাকে, এই থাইরক্সিন হরমোনটা তৈরি হয় খুব কম, তখন কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা কম পরিমাণে রিলিজ হয় তখন তাকে বলা হয় কি, ক্রেটিনিজম। ইট ইজ অ্যান এলিমেন্ট হুইচ ব্রিংস অ্যাবাউট অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট ইন অ্যান ইনফ্যান্ট। দিস রেজাল্টস ইন বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রিটার্ডেশন। তাহলে তার ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ হবে না। এবারে বলছে মেক্সিডিমা, ইট ইজ এ কন্ডিশন সিন ইন এ অ্যাডাল্ট when insufficient amount of thyroxine is produced. It shows general sluggishness with swelling on the face and hand. তার মানে এইটাও সেম, কিন্তু এটা বড়দের ক্ষেত্রে হয়। থাইরক্সিন হরমোনটা কম প্রডিউস হচ্ছে। ক্রেটিনিজম কি, থাইরক্সিন হরমোনটা কম প্রডিউস হচ্ছে। ক্রেটিনিজম হয় ইনফ্যান্টের ক্ষেত্রে, মেক্সিডিমা হয় অ্যাডাল্টের ক্ষেত্রে। কিন্তু সিম্পল গয়টারের ক্ষেত্রে থাইরক্সিন কিন্তু প্রডিউস হচ্ছে, অনেকটা লেভেলেই প্রডিউস হচ্ছে, কিন্তু সেটা ব্লাডে রিলিজ হতে পারছে না। তাই তিনটের মধ্যে ডিফারেন্স জেনে রাখাটা খুব জরুরি, যে সিম্পল গয়টারে হরমোনটা প্রডিউস হয় কিন্তু ব্লাডে আসতে পারে না। ক্রেটিনিজমে প্রডিউস কম হয়, মেক্সিডিমাতেও প্রডিউস কম হয়। ক্রেটিনিজম হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে, আর মেক্সিডিমা হচ্ছে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে। এবারে যদি ওভার সিক্রেশন, যেটুকু দরকার ছিল, এমনি থাইরক্সিনের লেভেল হাই থাকলে বিএমআর হাই হয়ে যায়, তার থেকেও যদি বেড়ে যায় তাহলে কি হবে, ওভার সিক্রেশন। ওভার সিক্রেশন অফ থাইরক্সিন কজেস অ্যান ইনক্রিজড হার্টবিট, ওয়েট লস অ্যান্ড জেনারেল রেস্টলেসনেস। কন্টিনিউয়াসলি যদি তার বডিতে এনার্জিটা, মানে গ্লুকোজটা এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়, তার বডিতে কিচ্ছু স্টোর হচ্ছে না, সে কাজ করুক বা না করুক, মেটাবলিজমের জন্য এনার্জি কন্টিনিউয়াসলি রিলিজ হচ্ছে। এর ফলে কি, সে স্টেবল নয়, সে কন্টিনিউয়াসলি তার মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছে। এই যে রোগটা, এটাকে বলা হয় এক্সোপথ্যালমিক গয়টার। যেন মনে হবে চোখ যেন বেরিয়ে আসছে, যতই খাক না কেন যেন মনে হচ্ছে আরো রোগা হয়ে যাচ্ছে, আরো রোগা হয়ে যাচ্ছে, এরকম আশেপাশে দেখতে পাওয়া যায়। তাকে বলা হয় এক্সোপথ্যালমিক গয়টার, যখন থাইরক্সিন অনেক হাই লেভেলে বেরোতে থাকে। তাহলে এই স্লাইডে আমরা থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন বেরোয় তার ডেফিসিয়েন্সি এবং ওভার সিক্রেশনের ফলে কি হয় সেটা আমরা দেখে নিলাম। এই স্লাইডে আমরা দেখে নেব অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এর লোকেশন হলো কিডনির উপরে থাকে। এটাকে একটু ডিটেলসে দেখলে দেখা যায় অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আউটসাইডে থাকে কর্টেক্স, ভিতরে থাকে মেডুলা। মেডুলা থেকে রিলিজ হয় অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। এই হরমোনের আরেকটা নাম হলো এমার্জেন্সি হরমোন। কর্টেক্স থেকে রিলিজ হয় কর্টিসন।
মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, সেক্স স্টেরয়েডস, তিনটেকে একসঙ্গে বলা হয় কর্টিসন। অ্যাড্রিনালিনকে কেন ইমার্জেন্সি হরমোন বলা হচ্ছে? যখন কোনো একটা ডেঞ্জার আমরা ফেস করব, কিভাবে সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে এস্কেপ করব, সেইটা কিন্তু এই হরমোনটা কন্ট্রোল করে। প্রথমে আমাদের বডিকে প্রিপেয়ার করানো হয়, তারপরে আমরা সেখান থেকে রান অ্যাওয়ে ব্যাকে চলে আসি। তাহলে সেই যে কন্ট্রোলটা কে করছে? অ্যাড্রিনালিন। এর ফলে আমাদের যে মাসেল, সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, গ্লুকোজের ট্রান্সফরমেশন বেড়ে যায়, যাতে ওখানটায় এনার্জি লেভেলটা ঠিকঠাক থাকে এবং আমরা অ্যাক্টিভ থাকি। আবার আমাদের যদি স্কিন দেখতে পাওয়া যায়, ভিসেরাল অর্গ্যান দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড সাপ্লাইটা কমে যায়, তার কারণ ওই মুহূর্তে ওখানে এনার্জি দেওয়ার দরকার নেই। তাহলে কি বলছে? অ্যাড্রিনালিন ইজ এ হরমোন হুইচ প্রিপেয়ার্স দ্য বডি টু মিট এনি এমার্জেন্সি সিচুয়েশন ফর ফাইট ফেস ডেঞ্জার। যদি কোনো একটা ডেঞ্জার আমরা ফেস করি, তখন আমাদের বডিকে কি করে? প্রিপেয়ার করায়। ফ্লাইট টু রান অ্যাওয়ে ফ্রম ইট, এক্সট্রা এনার্জি অ্যান্ড স্ট্রেংথ ইজ প্রোভাইডেড টু দ্য বডি ইন দ্যাট সিচুয়েশন। তাহলে আমাদের বডিতে এক্সট্রা এনার্জি কি হয়? প্রোভাইড করানো হয়। কিভাবে করছে? তার জন্য তিনটে পয়েন্ট আছে। 1, ইট ইনক্রিজেস হার্টবিট অ্যাকম্পানিড বাই অ্যান ইনক্রিজ ইন দ্য ব্লাড প্রেসার। তাহলে আমাদের হার্টবিট বেড়ে গেছে মানে কি? আমাদের সেল টু সেল বেশি করে ব্লাড যাচ্ছে মাসেলসে, এর ফলে অক্সিজেনের নিউট্রিশন যাচ্ছে, তার মানে ইনহেলেশন এক্সহেলেশনও কি বেড়ে গেছে? ইনহেলেশন এক্সহেলেশন হলে তবেই তো অক্সিজেনটা আমাদের বডিতে আসবে লাংস হয়ে, তারপর সেটা আমরা মাসেলে ট্রান্সফার করাবো। ইট ইনক্রিজেস ব্লাড সাপ্লাই টু দ্য মাসেলস হোয়াইল ডিক্রিজিং ইট টু স্কিন অ্যান্ড ভিসেরাল অর্গ্যান। তার মানে এটা মাসেলসে ব্লাড সাপ্লাই বাড়াবে, কিন্তু স্কিন এবং ভিসেরাল অর্গ্যানে ব্লাড সাপ্লাইটা কমিয়ে দেবে। তার কারণ কি? এই মুহূর্তে আমাদের একটা ডেঞ্জার সিচুয়েশন, সেই জায়গা থেকে নিজেকে বের করে আনতে গেলে মাসেলসে বেশি পরিমাণে অক্সিজেন আর কি নিউট্রিশনটা লাগবে। মোর গ্লুকোজ ইজ রিলিজড টু দ্য ব্লাড বাই লিভার। তাহলে কি বলছে? রিলিজ করছে কে? গ্লুকোজ। কোথা থেকে? না, লিভার থেকে। তাহলে মোর গ্লুকোজ ইজ রিলিজড, তার মানে হলো লিভারে যে গ্লুকোজগুলো জমেছিল গ্লাইকোজেন হয়ে, সেটাকে রিলিজ করিয়ে ব্লাডে আনছে, ব্লাড তারপর মাসেলে ওই গ্লুকোজটাকে নিয়ে যাচ্ছে, সেখানে সেলুলার রেসপিরেশন হচ্ছে, এর ফলে এনার্জিটা রিলিজ হচ্ছে। এই কারণেই আর কি মোর গ্লুকোজ ইজ রিলিজ ইনটু দ্য ব্লাড বাই দ্য লিভার। তাহলে এই স্লাইডে আমরা অ্যাড্রিনালিন হরমোনের ফাংশনগুলো দেখে নিলাম। এটাকে এমার্জেন্সি হরমোন বলা হয়, আর এটা কোথা থেকে বেরোয়? আমাদের মেডুলা থেকে রিলিজ হয়। এটা দেখে নাও। এবারে আমরা দেখে নেব কর্টিসন হরমোন। এই যে কর্টিসন, এর আন্ডারে তিনটে ডিফারেন্ট হরমোন আছে: গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস, সেক্স কর্টিকয়েডস। ক্লাস 10-এ উঠলে আমরা ওগুলো ডিটেলসে পড়বো, কিন্তু ক্লাস 8 ওভারঅল একটা ফাংশন দেওয়া হয়েছে তিনটে ডিফারেন্ট হরমোনকে একসঙ্গে। ইন জেনারেল দ্য কর্টিকাল হরমোন ইনফ্লুয়েন্সেস কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন মেটাবলিজম। তাহলে এদের ব্রেকডাউন করতে হেল্প করে। সেকেন্ড, অলসো দে রেগুলেট দ্য সল্ট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি। তাহলে আমাদের বডিতে সল্ট এবং ওয়াটার ব্যালেন্সটাকে কন্ট্রোল করে। এবং লাস্ট যেটা দেওয়া হয়েছে, দে অ্যাডাপ্ট দ্য বডি টু স্ট্রেসেস সাচ অ্যাজ এক্সট্রিম হিট, কোল্ড অ্যান্ড ইনফেকশন। তাহলে যদি কোনো একটা জায়গায় আমরা গেলাম যেখানে প্রচুর হিট, আর আমরা তো মরে যাব, যাতে না হয় সেই কারণে বডি কন্টিনিউয়াসলি আমাদেরকে অ্যাডাপ্ট করার জন্য রেডি করছে। সেটা কি? এক্সট্রিম হিট, কোল্ড অ্যান্ড ইনফেকশনস। তাহলে এই তিনটে তোমাদের ক্লাস 8-এর জন্য দরকার। কর্টিসন হরমোনের ফাংশন দেখে নাও। এবারে আমরা দেখে নেব প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা কি? প্যানক্রিয়াস ইজ সিচুয়েটেড বিহাইন্ড দ্য স্টোম্যাক। এই যে ডিওডিনাম থাকে, সেখান থেকে হচ্ছে প্যানক্রিয়াসটা বের হয়। প্যানক্রিয়াসের ভিতরে এই যে স্টার লাইক স্ট্রাকচার আছে, তাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে এন্ডোক্রাইন পার্ট এটা। এখান থেকে রিলিজ হয় ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন। বাকি যে পোর্শনটা আছে সেটাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড বা এক্সোক্রাইন পার্ট। তাহলে এক্সোক্রাইন পার্ট এবং এন্ডোক্রাইন পার্ট দুটো আছে বলে প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়। এবারে যদি আমরা এর হরমোন দুটোকে একটু দেখে নিই, ইনসুলিন আর গ্লুকাগন আইসিএসসি ক্লাস 8-এ আছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইনসুলিন। ইনসুলিন লোয়ার্স গ্লুকোজ ফর্ম দ্য ব্লাড স্ট্রিম। তাহলে আমরা যখন কোনো খাবার খাবো, ডাইজেশনের পরে যখন গ্লুকোজ ফর্ম হবে এবং সেখান থেকে যখন ব্লাডে আসবে, যেটা এক্সট্রা গ্লুকোজ সেটাকে ব্লাড থেকে সরিয়ে লিভার এবং মাসেলসে গ্লাইকোজেন আকারে স্টোর করে দেয়। সেটা এখানে বলা হচ্ছে ইনসুলিন লোয়ার্স গ্লুকোজ ফর্ম দ্য ব্লাড স্ট্রিম, কনভার্ট এক্সট্রা গ্লুকোজ টু গ্লাইকোজেন হুইচ ইজ স্টোর ইন দ্য মাসেল অ্যান্ড লিভার। তাহলে এক্সট্রা গ্লুকোজগুলো মাসেল এবং লিভারে স্টোর হয়ে যায়। সেকেন্ড, induces the cells to burn extra glucose to produce heat and energy
ফর দ্য বডি। তাহলে আমাদের বডিতে এক্সট্রা গ্লুকোজ থেকে এনার্জিতে ট্রান্সফার করিয়ে দেয়, যেটা আমাদের হেল্প করছে আমাদের ফিজিক্যাল কাজকর্ম করার জন্য। কজেস দ্য সেলস টু কনভার্ট এক্সট্রা গ্লুকোজ ইনটু দ্য ফ্যাট। যে যত বেশি কার্বোহাইড্রেট ইনটেক করে দেখা যায় তার বডিতে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। তার মানে কি, সে এক্সট্রা গ্লুকোজগুলোকে প্রথমে গ্লাইকোজেনে ট্রান্সফার করলো, তারপরেও যদি এক্সট্রা গ্লুকোজ থাকে সেটাকে ফ্যাটে ট্রান্সফার করে দেয়। এটা হলো আমাদের ইনসুলিনের ফাংশন। বলছে ডায়াবেটিস মেলিটাস, তাহলে কোনো কারণে আমাদের বডিতে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায় তাহলে কি হবে? তাহলে ওই এক্সট্রা গ্লুকোজগুলো আর মাসেলসে গিয়ে স্টোর হতে পারছে না বা লিভারে গিয়ে স্টোর হতে পারছে না, তখন ওই এক্সট্রা গ্লুকোজগুলো ইউরিনের সাহায্যে কি হয়, বডির বাইরে বেরিয়ে যায়। এই রোগটাকেই বলা হয় ডায়াবেটিস মেলিটাস। ইনসাফিসিয়েন্ট সিক্রেশন অফ ইনসুলিন কজেস ডায়াবেটিস। এ ডায়াবেটিক পারসন হ্যাজ এ হাই কনসেন্ট্রেশন অফ সুগার। কোথায় আছে না, ব্লাডে। ব্লাডে গ্লুকোজের লেভেল হাই হয়ে যায় এবং তার ম্যাক্সিমামটা ইউরিন দিয়ে বেরোনোর চেষ্টা করে। এর ফলে অর্গ্যান ফেলিওর হওয়ার একটা চান্স আছে। যত বেশি সুগার ব্লাডে থাকবে সেটা আমাদের শরীরের জন্য খারাপ। এখানে একটা নাম বলা হয়েছে গ্লুকাগন হরমোন। তার কাজ কি? গ্লুকাগন স্টিমুলেটস দ্য ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইন দ্য লিভার টু গ্লুকোজ। তাহলে গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের গ্লাইকোজেনকে গ্লুকোজে ট্রান্সফার করানো। কেন? যদি কোনো কারণে আমাদের বডিতে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, তো ব্লাডের সমস্ত গ্লুকোজগুলো গ্লাইকোজেনে যদি কনভার্ট হয়ে যায়, তাহলে ব্রেনে কিন্তু আমাদের গ্লুকোজের ডেফিসিয়েন্সি দেখা দেবে। এর ফলে একটা মানুষ কোমায় চলে যেতে পারে। এর ফলে কন্টিনিউয়াসলি গ্লুকাগন ইনসুলিনের সাথে সাথে লেগে আছে। যেই দেখবে ইনসুলিনের লেভেল হাই হয়ে যাচ্ছে, গ্লুকোজ গ্লাইকোজেনে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখনই ও গ্লাইকোজেন থেকে গ্লুকোজে ট্রান্সফার করে দেবে, যাতে ওই ব্লাডটা যদি ব্রেনে যায়, ব্রেন কিন্তু গ্লুকোজটা পায়। এই কারণে কি বলা হয়, ইনসুলিন আর গ্লুকাগনের যে ফাংশনটা একে অপরের কি অপোজিট। তাহলে এই স্লাইড থেকে আমরা বুঝে গেলাম যে প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। এখান থেকে 3 ডিফারেন্ট টাইপসের হচ্ছে হরমোন রিলিজ হয়, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন। এখানে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা এক্সোক্রাইন পার্টও আছে, সেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে দেখব। আর ইনসুলিনের ফাংশন, যদি ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে ডায়াবেটিস মেলিটাস হয়। আর কন্টিনিউয়াসলি ইনসুলিন যদি হাই লেভেলে সিক্রেশন হয় তাহলে গ্লুকোজ গ্লাইকোজেনে ট্রান্সফার হয়ে যাবে। তখন হচ্ছে ইনসুলিনের এত লেভেল হাই থাকার জন্য আমাদের বডিতে গ্লুকোজের লেভেল কমে গেলে আমরা কোমায় চলে যেতে পারি বা মারা যেতে পারি। সেটা যাতে না হয়, কন্টিনিউয়াসলি গ্লুকাগন ইনসুলিনের সাথে চলছে এবং গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করাচ্ছে, যাতে আমাদের বডিতে গ্লুকোজের লেভেলটা মেনটেন হয়। তো এই স্লাইডটা দেখে নাও। এবারে আমরা দেখব পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, তার কারণ এই পিটুইটারি গ্ল্যান্ড আমাদের বডিতে অন্য যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তাদের ফাংশনকে কি করে না, কন্ট্রোল করে। কোথায় থাকে? পিটুইটারি গ্ল্যান্ড ইজ এ পি সাইজড গ্ল্যান্ড লোকেটেড বিলো দ্য ব্রেন। আমাদের ব্রেনের ভিতরে পি সাইজের হয়। ইট সিক্রেটস সেভারেল হরমোনস, সাম অফ হুইচ রেগুলেট দ্য অ্যাক্টিভিটি অফ আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, সো দে আর কল মাস্টার গ্ল্যান্ড। তার মানে পিটুইটারি গ্ল্যান্ড আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে কন্ট্রোল করে বলে সেই কারণে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড ডিফারেন্ট টাইপস অফ হরমোন সিক্রেশন করে, তার মধ্যে 1, 2, 3, 4, 5 দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। গ্রোথ হরমোন, ইট রেগুলেটস দ্য গ্রোথ স্পেশালি ইন দ্য অ্যাডোলেসেন্ট ইয়ার। ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গ্রোথ হরমোন কজেস ডুয়ারফিজম অ্যান্ড এক্সেস সিক্রেশন রেজাল্টস ইন জাইগান্টিজম। এটা একটা বাচ্চাদের ক্ষেত্রে যদি কম পরিমাণে বেরোয় গ্রোথ হরমোন, তখন হয়ে যাবে ডুয়ারফিজম, হাইট অনেক ছোট হয়ে যাবে, বিলো 3 ফিট। আর যদি সেটা প্রচুর পরিমাণে বেরোয় তাহলে হয়ে যাবে জাইগান্টিজম, তাহলে মোর দ্যান 7 ফিট হয়ে যাবে। তো এটা হলো আমাদের গ্রোথ হরমোন। এবার যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে ইনফ্লুয়েন্স করানো এবং থাইরক্সিন হরমোন রিলিজ করানো। ইট স্টিমুলেটস দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু প্রডিউস থাইরক্সিন। এবারে দেখবো ফলিকেল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। ইট ইনফ্লুয়েন্সেস দ্য প্রোডাকশন অফ স্পার্ম ইন মেল অ্যান্ড ওভা অর এগ ইন ফিমেল। তো এটা ছেলেদের ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশনে হেল্প করে, মেয়েদের ক্ষেত্রে ওভা রিলিজে হেল্প করে। এবারে বলছে প্রোল্যাকটিন, ইট স্টিমুলেটস দ্য ব্রেস্ট টু প্রডিউস মিল্ক আফটার চাইল্ড বার্থ। একটা বাচ্চা জন্মের পরে মায়ের ব্রেস্ট থেকে মিল্ক প্রোডাকশনে হেল্প করে কে? প্রোল্যাকটিন। কিন্তু শুধু তো প্রডিউস করলে হবে না, বাচ্চার মুখে ডিসচার্জ করতে হবে, ইজাকুলেশন। তখন সেটা করছে কি? অক্সিটোসিন, ইজাকুলেশন অফ মিল্ক। তাহলে প্রোল্যাকটিন মিল্কটাকে ফরমেশন করে এবং সেটা রিলিজ হয় কার সাহায্যে? অক্সিটোসিনের সাহায্যে। অক্সিটোসিন আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে, ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং চাইল্ড বার্থ। যখন একটি বেবি জন্ম নিচ্ছে আর কি, তাহলে ইউটেরাস থেকে রিলিজ হবে। তখন ইউটেরাসের যে কন্ট্রাকশন, এর ফলে বাচ্চাকে পুশ করে বাইরের দিকে যে বের করে আনা, সেই ইউটেরাইন কন্ট্রাকশনে কে হেল্প করে না? অক্সিটোসিন।
তাহলে এই স্লাইডে আমরা পিটুইটারি গ্ল্যান্ড এবং সেখান থেকে যে যে হরমোনগুলো রিলিজ হচ্ছে তার ফাংশনগুলো দেখে নিলাম। এবারে আমরা দেখে নেব অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স কি? অ্যাডোলেসেন্স হলো একটা বাচ্চার চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানে যে টাইম পিরিয়ড, সেই সময়টাকে বোঝায়। এই সময় যে কোনো একটা বাচ্চার রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি ডেভেলপড হয়, তার সেক্স অর্গ্যান থেকে আরম্ভ করে রিপ্রোডাকশনের জন্য যে যে জিনিসগুলো দরকার সেটা ডেভেলপ করতে থাকে। এই সময় বডি আনস্টেবল থাকে, তার কারণ কি হরমোনাল চেঞ্জ সেই বাচ্চার মধ্যে অনেক কিছু পরিবর্তন আনে। এর যে বয়স সীমাটা সেটা বলছে দ্য পিরিয়ড বিটুইন 10 থেকে 19 ইয়ার্স অফ এজ ইন অ্যান ইন্ডিভিজুয়াল লাইফ ইজ কল্ড অ্যাডোলেসেন্স। তার মানে এটা 10 থেকে 19 বছরের মধ্যে এই সময়টা অ্যাডোলেসেন্সের মধ্যে পড়ে। ইট নর্মালি বিগিনস অ্যারাউন্ড দ্য এজ অফ 12 অ্যান্ড লাস্ট আপ টু 18 to 19 ইয়ার্স অফ এজ। মোটামুটি 18 থেকে 19 পর্যন্ত এটা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 12 বছর বয়স থেকে অ্যাডোলেসেন্সটা স্টার্ট হয়। অন অ্যান এভারেজ দেখলে 10 থেকে এটা স্টার্ট হয়। বলছে ইন গার্লস অ্যাডোলেসেন্স মে বিগিন ইন এ ইয়ার অর টু আর্লিয়ার দেন ইন বয়েজ। ছেলেদের থেকে মেয়েদের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডোলেসেন্সটা 1 থেকে 2 বছর আগে থেকে স্টার্ট হয়। এই সময় একটা মেয়ে শুধু ফিজিক্যালি নয়, মেয়ে বা ছেলে তার ফিজিক্যাল প্লাস মেন্টাল সব কিছু ধীরে ধীরে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকে যেতে থাকে। এর ফলে বডি খুবই আনস্টেবল থাকে। সোজা কথায় বলতে গেলে একটা বাচ্চা ছিল, সে ধীরে ধীরে অ্যাডাল্টের দিকে ট্রান্সফার করছে। এর ফলে তার মধ্যে হরমোনাল চেঞ্জ হচ্ছে, তার অর্গ্যানের চেঞ্জ হচ্ছে। এর ফলে বডি আনস্টেবল কন্ডিশনে আছে। কত সময়ের মধ্যে? 10 থেকে 19 বছর বয়সের মধ্যে। এইটাকেই আমরা বলছি অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্সের সময় ফিজিক্যাল চেঞ্জেস ডিউরিং অ্যাডোলেসেন্স কি কি পরিবর্তন আসে? এক, ইনক্রিজ ইন হাইট। অ্যাডোলেসেন্সের সময় যে কোনো একটা বাচ্চার ক্ষেত্রে সে ছেলে হোক বা মেয়ে হোক তার হাইটটা ইনক্রিজ করে। মেয়েদের ক্ষেত্রে কি হয়? অ্যাডোলেসেন্সের ফার্স্টের দিকে হাইটটা বেড়ে যায়, শেষ পর্যায়ে যত এগোতে থাকে হাইট আর বাড়ে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে হাইটটা স্লো বাড়ে, পরবর্তীকালে তার হাইটটা কিন্তু বেশি ইনক্রিজ করে। যদি দেখা যায় একই ক্লাসে পড়ে ডিউরিং অ্যাডোলেসেন্স একটা মেয়ে দেখা গেল অনেকটা লম্বা হয়ে গেছে, ইন রেসপেক্ট টু বয়েস দেখা গেলো একটা ছেলে 11-12 গিয়ে অনেক বেশি লম্বা হয়ে গেল। তার কারণ কি? অ্যাডোলেসেন্সের যে টাইম পিরিয়ড 10 থেকে 19, প্রথমের দিকে মেয়েদের হাইট বাড়ে, শেষের দিকে ছেলেদের হাইট বাড়ে। এটা হলো ইনক্রিজ ইন হাইট। চেঞ্জ ইন বডি শেপ। যখন একটা বাচ্চা থাকে, ছেলে আর মেয়ে তাদের বডি স্ট্রাকচার অলমোস্ট একই রকম হয়, কিন্তু যখনই অ্যাডোলেসেন্স চলছে ধীরে ধীরে একটা ছেলেকে ছেলের মতো লাগে, তার মাসেল অনেক শক্ত হয়ে যায়, মাসকিউলার বডি দেখা যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার ওভারঅল যে বডি স্ট্রাকচার চেঞ্জ হয়, ঠিক আছে, তার যে হিপ টেম চওড়া হয়ে যায়। তার মানে কি একটা মেয়েকে মেয়ের মতো তৈরি করার জন্য যে যে পরিবর্তন লাগে সেটা হচ্ছে এই সময় দেখতে পাওয়া যায়। চেঞ্জ ইন বডি শেপ। মেয়েদের হচ্ছে মাসেল সফট হয়, নরম হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে শক্ত হয়। এই যে চেঞ্জগুলো সেটা এই সময় চলে। চেঞ্জ ইন ভয়েস। আমাদের যে ছেলেদের অ্যাডামস অ্যাপেল থাকে, যেটাকে বলছে যে আমাদের ভয়েস বক্স, সেটা অনেক বেশি বড় হয়, সাউন্ড হচ্ছে হার্শ হয়, ডিপ হয়। কিন্তু যদি মেয়েদের ভয়েস দেখা যায়, মেয়েদের ভয়েস কিন্তু অনেক শার্প হয়, ঠিক আছে, হাই পিচ। তো মেয়েদের ভয়েস আর ছেলেদের ভয়েসের মধ্যে অনেক চেঞ্জ আসে যখন অ্যাডোলেসেন্স চলে। যারা ছোট ক্লাসে আছে তারা সকলেই এটা ফেস করেছে যে তার বন্ধুর গলার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তার কারণ এই সময় আমাদের যে ভয়েস আছে তার মধ্যে পরিবর্তন আসে। এবারে বলছি ইনক্রিজড অ্যাক্টিভিটি অফ সোয়েড অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলোর অ্যাক্টিভিটি বাড়ার জন্য এই সময় পিম্পলস, অ্যাকনি এগুলো দেখতে পাওয়া যায়। আবার বয়স বাড়ার সাথে সাথে সেটা আবার চলে যায়। তো এটাই হলো আমাদের অ্যাডোলেসেন্স, আমাদের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড। 10 থেকে 19 বছর এই সময়ই একটা বাচ্চা ধীরে ধীরে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে। এর ফলে তার ফিজিক্যালি চেঞ্জ আসছে, মেন্টালি চেঞ্জ আসছে, ইমোশনালি চেঞ্জ আসছে, তার মধ্যে অনেক কোশ্চেন আসছে। সে ঠিকঠাকভাবে তার মধ্যে মানে সে ছোটও নয় আবার বড়ও নয়, মিডিয়াম একটা পরিস্থিতি যেন ফেসে গেছে। সবসময় তার মনের ভিতরে একটা অস্বস্তি বোধ হয়। তো এই সময়টা প্রত্যেকেরই জীবনে আসে, এই 10 থেকে 19 ইয়ার্স। এটাকেই বলা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স। এর আগের স্লাইডে আমরা পড়েছি অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সে যে সময় থেকে কোনো একটা ইন্ডিভিজুয়াল, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যদি ছেলে হয় স্পার্ম প্রোডাকশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং যদি মেয়ে হয় ওভাম রিলিজ স্টার্ট হয়ে যাচ্ছে, তার মানে এই ইন্ডিভিজুয়ালরা বেবি দেওয়ার ক্যাপাসিটি অর্জন করেছে। সেই সময়টাকে বলা হচ্ছে আমাদের পিউবার্টি। বলছি পিউবার্টি কি? পিউবার্টি ইজ দ্য পিরিয়ড ডিউরিং হুইচ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ বয়েজ অ্যান্ড গার্লস ম্যাচিওর। ইন গার্লস it starts at the age of about 12 and first sign of puberty is the development of breast. মেয়েদের ক্ষেত্রে এটা 12 ইয়ার্স থেকে স্টার্ট হয়,
তাদের ব্রেস্টের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়, তখন আমরা বুঝে যাই যে তার পিউবার্টি স্টার্ট হয়েছে। ইন বয়েজ ইট স্টার্টস অ্যাট অ্যাবাউট 13 years of age and enlargement of the testis is its first sign। এবং এদের টেস্টিসের যে সাইজ সেটা যদি ইনক্রিজ করা স্টার্ট হয় তাহলে বুঝে যেতে হবে যে একটা ছেলের ক্ষেত্রে পিউবার্টি স্টার্ট হয়েছে। এই সময় বিভিন্ন সেক্সুয়াল হরমোন কিন্তু আমাদের বডি থেকে রিলিজ হওয়া স্টার্ট হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, ঠিক আছে, আমাদের প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিফারেন্ট টাইপ অফ যে সেক্স হরমোন আছে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, এগুলো কিন্তু রিলিজ হওয়া স্টার্ট হয়ে যায়। এগুলো রিলিজ হওয়া স্টার্ট হয়েছে বলেই স্পাম প্রোডাকশন হয়েছে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ম রিলিজটা স্টার্ট হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের পিউবার্টি। পিউবার্টির সময় একটা ছেলে এবং মেয়েদের ফিজিক্যালি যে চেঞ্জ আসে তার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। যদি বয়েজ হয়, এনলার্জমেন্ট অফ টেস্টিস, পেনিস অ্যান্ড স্কোটাল স্যাক গ্রো, সাডেন স্পার্ট ইন গ্রোথ, শোল্ডার গার্ডেল grows more than the hip girdle, beard, mustaches, pubic and chest hair grow, voice become deep and hoarse, low pitch voice। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের বিয়ার্ড অ্যান্ড মুস্টাচেস এগুলো ফর্ম করছে, দাড়ি গোপ আসছে ধীরে ধীরে, পিউবিক হেয়ার আমাদের হচ্ছে আন্ডার আর্মসে হেয়ার লাইক স্ট্রাকচার গ্রো করে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে একটা বয়সের মধ্যে কি কি চেঞ্জ আসছে। তো মেয়েদের ক্ষেত্রে দেখলে গার্লস ওভারিস ম্যাচিওর, দ্য রিলিজ অফ এগ স্টার্টস, uterus and vagina grows in size, menstruation cycle start। তাহলে menstruation cycle start হচ্ছে কোন সময়? পিউবার্টি থেকে। এটাকে স্টার্ট হওয়াকে বলা হয় মেনার্কি, এবং যখন এন্ড হয়ে যাবে তাকে বলা হয় মেনোপজ। সাডেন স্পার্ট ইন গ্রোথ ফর এ শর্ট টাইম, হিপ গার্ডেল ইজ বিগার দেন দ্য শোল্ডার গার্ডেল, ব্রেস্ট গ্রো। আর কি বলছে? নো হেয়ার অন চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, হাই পিচ ভয়েস। তাহলে এগুলো হচ্ছে ওভারঅল একটা ছেলে এবং মেয়ের মধ্যে ডিফারেন্স। তাহলে অ্যাডোলেসেন্সের আগে দুটো বাচ্চা প্রায় একই রকমই গ্রোথ ছিল। যেই অ্যাডোলেসেন্স স্টার্ট হলো এবং তার স্পেশাল যে টাইম পিরিয়ড যেটা পিউবার্টি, যখন থেকে তার বডি স্পাম ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ওভার রিলিজ স্টার্ট করেছে, তখন থেকে যে ডিফারেন্সিয়েশনগুলো হয়েছে, ছেলেরা ছেলেদের মতো ডেভেলপ হয়েছে, মেয়েরা মেয়েদের মতো, তখন একটা ছেলে আর একটা মেয়ে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ইভেন এই সময় মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে সাইকোলজিক্যাল অনেক চেঞ্জ আসে। এরা ধীরে ধীরে একটু সেলফ সেন্টার হয়ে যায়, বিভিন্ন জিনিস চয়েস করার একটা ইন্টারেস্ট আসে, তার লুকস কেমন লাগছে, তার হাইট কতটা হয়েছে, আমাকে দেখতে ভালো না ভালো নয়, ফর্সা না কালো, এরকম ডিফারেন্ট টাইপ অফ জিনিস তার মনের ভিতরে চলে এবং সেই নিয়ে সে ভাবতে থাকে। এই সময় পিয়ার প্রেসার কাজ করে, এরা একে অপরকে পছন্দ করার একটা প্রবণতা দেখায় যে আমি এই গ্রুপের সাথে মিশবো, ওই গ্রুপের সাথে মিশবো না। এই সময় অনেক কোশ্চেন আসে নিজেদের মধ্যে, এটা অনেক সময় কাউকে বলতেও পারে না, না স্যারেদের বলতে পারছে না বাবা মাকে বলতে পারছে। এর ফলে নিজেরা ডিসকাশন করে তাদের মধ্যে একটা অ্যান্সার নিয়ে নেয় এবং সেটা নিয়ে তারা খুশি হয়। আরেকটা ব্যাপার হলো এই সময়টাতে, বিশেষ করে অ্যাডোলেসেন্সের সময়, এরা কি হয় বিভিন্ন অ্যাডিকশনের সাথে যুক্ত হয়ে যায়। সেটা স্মোকিং হতে পারে, অ্যালকোহল হতে পারে, ড্রাগ হতে পারে। সেই কারণে বলা হয় আমাদের লাইফে 10 থেকে 19 বছর এই সময়টা এতটা ইম্পর্টেন্ট। এই সময় মানুষের কেরিয়ার যদি ঠিকঠাক না হয়, ইন ফিউচারে সে কিন্তু ভুগবে। ইভেন অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা তার কেরিয়ার সম্পর্কে একটা সচেতন হয়ে পড়ে, তারা ভাবে যে কি করব, এটা অনেকে পারে না। তো এই চিন্তাটা আসে। সব থেকে মজার ব্যাপার, এই সময় তো সে পুরোপুরি এখনো বড় হয়নি, চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝখানের যে টাইম পিরিয়ডটা তাকেই বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। তাহলে এই সময় যে সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে, সে মনে করছে আমি অনেক বড় হয়ে গেছি, সে মনে করছে আমি সব জানি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এই সময় ওভারঅল আমাদের বডিতে গ্রোথ আসে, একটা ছেলে একটা মেয়ের থেকে আলাদা হয়ে যায়। এবারে আমরা দেখে নেব অ্যাডাল্টহুড। দ্য স্টেজ দ্যাট ফলোজ অ্যাডোলেসেন্স ইজ অ্যাডাল্টহুড। মানে অ্যাডোলেসেন্স শেষ হয়ে যাওয়ার পরে আমাদের স্টার্ট হচ্ছে অ্যাডাল্টহুড। অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাটেন্স ফুল ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড এ গ্রেট অ্যামাউন্ট অফ ইমোশনাল স্টেবিলিটি। আমি বলেছিলাম যখন অ্যাডোলেসেন্স চলছিল তখন কিন্তু আমরা ইমোশনালি কিন্তু আনস্টেবল ছিলাম। ওই যে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন আসতো, পিয়ার প্রেসার কাজ করতো, মনে হতো যে আমাকে ভালো দেখতে লাগছে না খারাপ লাগছে, বা অনেক কিছু জিনিসের প্রতি ইন্টারেস্ট আসতো। তার কারণ কি, তখন হরমোনাল স্টেবিলিটি ছিল না বলে আমরা নিজেদের মধ্যে একটা অস্বস্তি ফিল করতাম। যেই অ্যাডাল্টহুড এসে যাবে তখন সেটা স্টেবল হয়ে যাবে। বাই দিস টাইম দ্য ভ্যালুস লার্ন ডিউরিং চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স আর গ্রাউন্ডেড অ্যান্ড স্ট্রং ভিশন ফর দ্য ফিউচার ডমিনেটস। এই জিনিসটা আমি আমার ব্যাচেও বলি, এই সময়টা বিশেষ করে 7, 8, 9, 10 এই সময় একটা বাচ্চার মধ্যে অ্যাডোলেসেন্সটা আসছে। এই টাইমে সে যেটা শিখবে ছোটবেলায় বা তার আগে ছোটবেলায় যেটা শিখেছে, পরবর্তীকালে সেই ভ্যালুসগুলো কিন্তু অ্যাডাল্টহুডে গিয়ে সেটা অ্যাকশানে আসবে।
যদি এই সময় কারোর বিহেভিয়ার ঠিক না হয়, যদি সে ডেসপারেট হয়ে যায়, সে যদি কোনো অ্যাডিকশানের প্রতি হয়ে যায়, তখন কিন্তু সেই বাচ্চাকে ফিরিয়ে আনাটা খুব চাপ হয়ে যায়। তাই 12, 13, 14, 15, 16, 17, 18 এই যে সময়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চাকে রেডি করার জন্য। সেটাই এখানে লেখা হয়েছে যে by this time the values learned during childhood and adolescence are grounded and a strong vision for the future dominates। তো যেটা সে ছোটবেলায় শিখেছে তার উপর বেস করেই সে ফিউচারের দিকে এগোবে। স্টেবল রিলেশনশিপ, ইন্টেলেকচুয়াল অ্যান্ড কেরিয়ার পারসিউটস অ্যান্ড শোল্ডারিং রেসপন্সিবিলিটিস টেক প্রায়োরিটিস। তাহলে সে তার কোন জিনিসটায় বেশি প্রায়োরিটি আছে সেটা সে বুঝে যায়, তার কেরিয়ারের প্রতি সে ফোকাস করতে পারে। এটা তখনই ঠিকঠাক হবে যদি তার অ্যাডোলেসেন্সের সময়টা ঠিকঠাকভাবে সে গাইড পায়। এবারে আমাদের দেখবো স্ট্রেস কাকে বলে। এটা একটা ওয়ার্ড, স্ট্রেস। স্ট্রেস ইজ এ স্টেট অফ মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেন অ্যান্ড ইন ভেরি সিম্পল টার্ম ইট ক্যান বি কল্ড টেনশন। তা টেনশন কখন হয়? যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে ভাবছি তখনই আমাদের টেনশন হয়। ভাবা মানে সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, আমার কাছে একটা টার্গেট আছে, সেই টার্গেটটা পূরণ করার জন্য আমার কাছে যে সময় আছে সেটা সাফিসিয়েন্ট নয়, আমি অথচ ভেবে রেখেছি এই সময়ের মধ্যে ওই কাজটা করে ফেলবো, তখনই হচ্ছে আমাদের টেনশন স্টার্ট হয়ে গেল কাজটা করতে পারবো কিনা। বা কোনো একটা কাজ জমে আছে, মনে হচ্ছে যে করব দুদিন পর থেকে, সেই তার আগে অন্য কাজও হচ্ছে আর কি। এই যে সময়টায় আমাদের টেনশন কাজ করে। টেনশন কাটানোর সব থেকে বেস্ট উপায় হলো, যে জন্য টেনশন হচ্ছে সেই কাজটা করে ফেলা। অ্যাজ ফর এক্সাম্পল, আমার 3 দিন পরে অনেকগুলো খাতা দেখতে হবে, আমি ততদিন ওয়েট না করে আমি যদি কিছু খাতা এখন দেখে নিই, অটোমেটিক্যালি কি হবে, টেনশন কমে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। অ্যাজ ফর এক্সাম্পল, আমার পরীক্ষা ভালো হয়নি, তার জন্যও কিন্তু টেনশন হয়। সে জানে যে ভালো হয়নি, তার মানে রেজাল্ট ভালো আসবে না, তাও তার টেনশন হয়। তার কারণ এটাই আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার, যেটা আমরা চাইছি যদি সেটা ফুলফিল না হয় তখন আমাদের টেনশন হয়। মানুষের চার উপর ডিপেন্ড করে সে কি হচ্ছে বা কি হচ্ছে না। দীর্ঘদিন টেনশন করতে করতে এবার কি হবে, সেটা ডিপ্রেশনে চলে যাবে। স্ট্রেস কিন্তু কাটানো কোনো ব্যাপারই নয়, এটা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা স্ট্রেসকে কি করি, কাটিয়ে ফেলি। কিন্তু একবার ডিপ্রেশনে ট্রান্সফার হয়ে গেলে তখন কিন্তু সেটা উইদাউট মেডিকেশন পসিবল নয়। এবারে বলছি হাউ টু ম্যানেজ স্ট্রেস। তা স্ট্রেসটাকে আমরা নর্মালি একটা অ্যাজ এ সিম্পল হিউম্যান বিং আমরা কি করবো, আমরা যোগা করতে পারি, এক্সারসাইজ করতে পারি, প্রপার স্লিপ, রিডিং, থিঙ্কিং পজিটিভলি, লাফিং, ডিপ ব্রিদিং, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড হবিস। এবার এইগুলো দেখতে আমাদের মনে হচ্ছে বিশাল চাপের ব্যাপার 1 থেকে 9, কিন্তু একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। একটা মানুষ যদি সে সকালে একটু যোগা করে নেয়, তার বডি ফ্লেক্সিবিলিটি থাকবে, তার মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, তার পরিবর্তে সে এক্সারসাইজও করতে পারে। অনেকে যোগা করতে পছন্দ করে না। সারাদিনে যদি একটা প্রপার সে স্লিপ তার হয় 6 থেকে 7 আওয়ার্সের মতো, তখন তার মাইন্ড ফ্রেশ থাকবে। রিডিং, অফ টাইমে যদি সে কিছু একটা পড়ে, তখন যেটা পড়ছে তার ভিতরে সে ঢুকে গেল, তখন অন্য টেনশনগুলো থেকে সে ফ্রি হয়ে গেল। থিঙ্ক পজিটিভলি, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের সবসময় পজিটিভ ইন্টেনশন থাকা উচিত। পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার, কিন্তু পজিটিভ ইন্টেনশন থাকলে আমরা সেটা করার জন্য যে ইন্টারেস্ট সেটা গেইন করতে পারবো। আমরা ট্রাই তো করবো। যদি পজিটিভ থিঙ্কিং না থাকে, সে সেটা করবে না, তখন কি হবে না, সে টেনশন করবে। তারপরে গিয়ে যে লাফিং, একটু হাসি খুশি থাকা উচিত। আমার মনে অনেক দুঃখ থাকতেই পারে, কিন্তু আর 5 জন যে আমার সাথে মিশছে সে কি আমার দুঃখের ফেসটা দেখতে চাইছে? একদমই না। তুমি যদি হাসি খুশি থাকো তাহলে কি হবে, তোমার মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে, আরো 5 জন তোমার সাথে কথা বলবে, এর ফলে কি হবে, মনটা ঠিক হয়ে যাবে, তখন টেনশনটা কমবে। ডিপ ব্রিদিং, যখন খুব টেনশন হবে খুব জোরে জোরে ব্রিথ করলে তখন টেনশনটা কমে যায়। টাইম ম্যানেজমেন্ট, যে কোনো কাজ করার আগে একটা টাইম ম্যানেজ করে নেওয়া, যে আমি এই সময় এই কাজটা করব। হতে পারে সেটা 100% ফুলফিল হবে না, বা সেটা মেনটেন করে চলা যাবে না, কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট যদি থাকে, বা সে যদি টাইম ম্যানেজ করে কোনো কাজ করে, অ্যাটলিস্ট কিছুটা তো সে ম্যানেজ করে নিতে পারবে, তারপরে সেটা হ্যাবিটে ট্রান্সফার হয়ে যাবে। তারপর হবিস, যে কোনো মানুষের ক্ষেত্রে হবিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ গান করে, কেউ ড্রয়িং করে, কেউ কবিতা করে, কেউ গল্প বই পড়ে। তাহলে এই যে ছোট ছোট হবিগুলো যদি না থাকে, সারাদিন যদি একটা মানুষ কাজ করতে থাকে, তাহলে একটা না একটা সময় কিন্তু সে বার্ন আউট হয়ে যাবে। তখনই টেনশনটা স্টার্ট হবে, মনে হবে এত কাজ করছি তাও কিছু হচ্ছে না। আশা করি এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের তলায় কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো। আর তুমি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট চ্যাপ্টার যখন আসবে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর পারলে অন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।